22 জুন 2026 বেঙ্গালুর একটা ছোট্ট ফ্ল্যাটে মাত্র 30 মিনিটের মধ্যেই একই পরিবারের 3 জন মানুষ মারা যান। আর পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা যা দেখেছিল সেটা যেন কারুরই বিশ্বাস করার মতো ছিল না। প্রথমে অনেকেই ভেবেছিল এটা হয়তো ডাকাতি অথবা বাইরের কারু হামলা, কিন্তু তদন্ত যত এগোতে লাগলো ততই সামনে আসতে শুরু করলো এমন কিছু তথ্য যেটা শুনে রীতিমতোই শিউরে উঠেছিল গোটা বেঙ্গালুরু। কিন্তু এই কেসে সবাই যেটাকে আসল ঘটনা বলে ভাবছিল, আসল সত্যিটা একেবারে সেটা ছিল না। তদন্তের শুরুতে সব সন্দেহ ঘুরছিল একই দিকে, কিন্তু একটা ছোট্ট সূত্র পুরো তদন্তটাকে ঘুরিয়ে দেয়। আর তারপরেই পুলিশের সামনে যে নামটা উঠে আসে সেটা শুনে মৃত ব্যক্তিদের আত্মীয়রাও বিশ্বাস করতে পারেনি, কারণ সন্দেহটা গিয়ে পড়েছিল সেই পরিবারেরই একজন ব্যক্তির উপর। কিন্তু প্রশ্ন হলো কেন, আর ঠিক কি এমন ঘটেছিল যে নিজের পুরো পরিবারের খুনের অভিযোগ উঠল তারই বিরুদ্ধে। সো হ্যালো গাইজ, আমি দেবা, আর আজ আমরা জানবো বেঙ্গালুরুর সেই ট্রিপল মার্ডার কেসের সম্পূর্ণ কাহিনী। আর এই ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ক্রাইম স্টোরি। বেঙ্গালুরু ভারতের আইটি হাব। প্রতিদিন এই শহরে হাজার হাজার মানুষ আসে নিজের একটা সুন্দর ভবিষ্যতের খোঁজে। আর এই শহরেই কেয়ারপুরম এলাকায় অবস্থিত সিগেহালি শান্ত নিরিবিলি আর 5টা সাধারণ আবাসনের মতোই একটা জায়গা। আর এখানেই ছিল সাই গ্রিন হোমস নামের একটি অ্যাপার্টমেন্ট। বাবা সমসুন্দর পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মা মতুলক্ষ্মী একজন হাউসওয়াইফ, তার 2 মেয়ে 24 বছরের শ্বেতা আর 19 থেকে 20 বছরের সুপ্রিয়া। বাইরে থেকে দেখলে সবকিছুই একেবারে স্বাভাবিক। সকালে অফিস, কলেজ, তারপর সন্ধেবেলায় একসাথে বাড়ি ফেরা। প্রতিবেশীরাও কখনো ভাবেনি এই ফ্ল্যাটের ভিতরেই কয়েকদিনের মধ্যেই ঘটে যাবে এমন একটা ঘটনা যেটা পুরো দেশকে স্তব্ধ করে দেবে। কিন্তু প্রত্যেকটা বাড়ির মতোই এই বাড়িরও বন্ধ দরজার ওপারে চলছিল এমন কিছু যেটা বাইরে থেকে কারুর চোখে পড়েনি। পরে ইনভেস্টিগেশনে আস্তে আস্তে সামনে আসে পরিবারের ভিতরের দীর্ঘদিনের অশান্তির কথা, সম্পর্ক নিয়ে মতবিরোধ, টাকার চাপ আর প্রত্যেকটা দিনের ঝগড়া। কিন্তু তখনও কেউ ভাবেনি এই অশান্তির শেষটা এতটা ভয়ঙ্কর হবে। কিন্তু এই গল্পটির শুরুটা কোথায়, আর ঠিক কি এমন হয়েছিল যে একটা সাধারণ পরিবার ধীরে ধীরে এগিয়ে গেল একটা ট্রিপল মার্ডারের দিকে। প্রত্যেকটা বড় ঘটনার একটা শুরু থাকে, আর এই ঘটনার শুরুটা হয়েছিল একটা সম্পর্ক নিয়ে। ইনভেস্টিগেশন অনুযায়ী শ্বেতার পরিচয় হয় কেনেথ নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে। একই শহর, একই পেশা, ধীরে ধীরে পরিচয় বন্ধুত্বে বদলে যায়। আর সেই বন্ধুত্ব এক সময় সম্পর্কে। তদন্তকারীদের দাবি অনুযায়ী শ্বেতা আর কেনেথ ঘটনার আগে তারা একসঙ্গে থাকতে শুরু করেছিল, অথচ তারা লিভিং রিলেশনশিপে থাকতে শুরু করে। আর এই সম্পর্কটা মেনে নিতে পারেনি শ্বেতার পরিবার, বিশেষ করে তার মা। এরপর পরিবারের ভিতরে প্রায় শুরু হতে থাকে ঝগড়া, অশান্তি আর তর্ক। কিন্তু শুধু সম্পর্ক নয়, তদন্তে আরও একটা বিষয় সামনে এসেছে। এই মাসের পর থেকেই শ্বেতা তার পরিবারের থেকে আস্তে আস্তে দূরে যেতে শুরু করে। অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, সে কেনেথের সঙ্গে বেঙ্গালুর সাই গ্রিন অ্যাপার্টমেন্টে লিভিং রিলেশনশিপে থাকতে শুরু করে। শুরুতে সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক, আর পরিবারও হয়তো ভেবেছিল সময়ের সঙ্গে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ একদিন সমসুন্দরের হাতে এসে পৌঁছায় একটা ব্যাংকের নোটিশ, আর সেই একটা কাগজ মুহূর্তের মধ্যে বদলে দেয় পুরো পরিবারের পরিবেশ। নোটিশে লেখা ছিল সমসুন্দরের নামে প্রায় 30 লাখ টাকার মতো লোন নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো সমসুন্দর নিজেও এই লোনের ব্যাপারে কিছুই জানতেন না। আর স্বাভাবিকভাবেই পুরো পরিবার হতবাক হয়ে যায়, কিভাবে তার নামে এত বড় অঙ্কের লোন নেওয়া হলো, আর কে নিল সেই টাকা, আর কেনই বা নেওয়া হলো। ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হয় একের পর এক অশান্তি। আর এই অশান্তি কয়েকদিনের মধ্যেই এমন একটা জায়গায় পৌঁছে যায় যেটা কেউ কোনোদিনও কল্পনাও করতে পারেনি। এদিকে শ্বেতা আর কেনেথ তখন নিজেদের মতো করে নতুন জীবন শুরু করেছে।
দুজনে একসঙ্গে থাকছিল, সময়ও ভালোই কাটছিল। কয়েক মাস কেটে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় একটা ব্যবসা শুরু করবে। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে দরকার ছিল মোটা অঙ্কের টাকা। আর ঠিক এখানেই তারা এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা পরে পুরো পরিবারকে শেষ করে দেয়। অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, শ্বেতা আর কেনেথ মিলে সমসুন্দরের নাম ব্যবহার করে প্রায় 30 লাখ টাকার মতো লোন নেয়। আর সেই লোনের নোটিশেই সেদিন এসে পৌঁছায় সমসুন্দরের হাতে। আর ঠিক নোটিশ পড়ার পরেই বাড়িতে শুরু হয় একের পর এক প্রশ্ন। আমার নামে লোন নিল কে? এই টাকা গেল কোথায়? কেউ আমাকে না জানিয়ে এটা কিভাবে সম্ভব? সে বুঝতে পারলো এটা বাইরের কারু কাজ নয়, পরিবারের ভিতরেরই কারু কাজ। আর এই ঘটনার পর থেকেই পরিবারের ভিতরে অশান্তি আরো বেড়ে যায়। আর সেই অশান্তির শেষটা এতটা ভয়ঙ্কর হবে সেটা তখনও কেউ বুঝতে পারেনি। কারণ এই ব্যাংকের নোটিশ শুধু একটা কাগজ ছিল না, এটাই ছিল সেই ঘটনা যেখান থেকে শুরু হয় বেঙ্গালুর অন্যতম ট্রিপল মার্ডার কেসের গল্প। কিন্তু এরপর ঠিক কি ঘটেছিল, কিভাবে একটা পুরো পরিবার কয়েকদিনের মধ্যেই ধ্বংস হয়ে গেল? চলুন এবার ফিরে যাই সেই ভয়ঙ্কর রাতেই। তারিখটা ছিল 22শে জুন 2026। বেঙ্গালুর সাইগ্রিন অ্যাপার্টমেন্টে। সেদিন কেউ জানতো না মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ফ্ল্যাটটা পরিণত হতে চলেছে একটা ক্রাইম সিনে। অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, সবার আগে ফ্ল্যাটে পৌঁছায় শ্বেতার মা মুথুলক্ষ্মী। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছায় ছোট মেয়ে সুপ্রিয়া। আর সবশেষে এসে পৌঁছান পরিবারের কর্তা সমসুন্দর। সেদিন পরিবারের উদ্দেশ্য ছিল একটাই, সমসুন্দরের নামে নেওয়া 30 লাখ টাকার লোন নিয়ে শ্বেতার সঙ্গে কথা বলা। প্রথমে স্বাভাবিকভাবেই কথা শুরু হয়, কিন্তু এক সময় সেটা তর্কে পরিণত হয়। কারণ সেই সময় পরিবারের সামনে আসে পুরো সত্যটা। সমসুন্দর জানতে পারেন তার নাম ব্যবহার করে প্রায় 30 লাখ টাকার লোন নেওয়া হয়েছে, আর সেটা তার মেয়ে নিজেই করেছে। এই কথা জানার পর সমসুন্দর রেগে গিয়ে শ্বেতাকে বলেন, আমি এই ব্যাপার নিয়ে পুলিশের কাছে অভিযোগ করব। অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, সেই সময় কেনেথ শ্বেতাকে বলে সম্পত্তির ভাগ চেয়ে নিতে। এরপর শ্বেতা তার বাবার কাছে সম্পত্তির অংশ দাবি করে। কিন্তু এই কথা শুনেই সমসুন্দর আরো রেগে ওঠেন। তিনি নাকি স্পষ্ট বলেছিলেন যে মেয়ে এমন কাজ করতে পারে তাকে আমি আমার মেয়ে বলে মানি না, আমি থানায় গিয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। এই কথাটা শোনার পর কয়েক মিনিটের জন্য পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। ঠিক সেই সময়ে শ্বেতা আর কেনেথ বুঝে যায় যদি সমসুন্দর থানায় পৌঁছে যান তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর হামলা। অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় তার মা মুথুলক্ষ্মীর উপর। হঠাৎ হওয়ায় সেই হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আর তারপর আক্রমণ করা হয় সুপ্রিয়ার উপর। সেও কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। শেষে সমসুন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়, কিন্তু গুরুতর আহত অবস্থাতেও সমসুন্দর কোনো রকমে ফ্ল্যাটের দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। রক্তাক্ত অবস্থায় তিনি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন। আর চিৎকার শুনেই প্রতিবেশীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় আর সমসুন্দরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এদিকে ফ্ল্যাটের ভিতরে তখন শ্বেতা আর কেনেথ বুঝে গিয়েছিল তারা ম্যান গেট দিয়ে কোনোভাবেই বাইরে পালিয়ে যেতে পারবে না। তাদের সংখ্যা ছিল সিকিউরিটি গার্ড হয়তো তাদের আটকে রাখবে, তাই তারা সোজা ছাদে উঠে আর পাশের বিল্ডিং এর ছাদ ব্যবহার করে সেখান থেকে তারা পালিয়ে যায়। আর এদিকে হাসপাতালে পৌঁছে চিকিৎসা শুরু করার আগেই পুলিশ সমসুন্দরের প্রাথমিক বক্তব্য রেকর্ড করে। পরে জানা যায় ওটাই ছিল তার জীবনের শেষ বক্তব্য। আর সেই বয়ানে তিনি অভিযোগ করেন শ্বেতা আর কেনেথ মিলে তার উপর হামলা করেছে। অন্যদিকে আরেকটা পুলিশের টিম পৌঁছে যায় সাইগ্রিন অ্যাপার্টমেন্টে। ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকতেই তারা যে দৃশ্যটা দেখেছিল সেটা ছিল অত্যন্তই ভয়ঙ্কর। ঘরের মেঝেতে পড়েছিল সুপ্রিয়ার নিথর দেহ, আর বাথরুমের সামনে পড়েছিল মুথুলক্ষ্মীর নিথর দেহ। চারিদিকে ছড়িয়েছিল রক্তের দাগ আর লড়াইয়ের স্পষ্ট চিহ্ন। আর ঠিক তারপরেই ঘটনাস্থলে ডাকা হয় ফরেনসিক টিমকে। ব্লাড স্যাম্পল, ফিঙ্গারপ্রিন্ট এবং ঘটনাস্থলের প্রতিটি প্রমাণ অত্যন্ত সতর্কতার সঙ্গে সংগ্রহ করা হয়। কারণ পুলিশ বুঝে গিয়েছিল এই কেসের প্রতিটা ছোট্ট প্রমাণই তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু তদন্তের শুরুতেই পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন
মাত্র একটাই, শ্বেতা আর কেনেথ এখন কোথায়? তারা কি এখনো বেঙ্গালুরুতে লুকিয়েছিল নাকি শহর ছেড়ে অনেক দূরে পালিয়ে গেছে? সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হয় পুলিশের সবচেয়ে বড় অভিযান। এরপর পুলিশ খতিয়ে দেখতে শুরু করে শ্বেতা আর কেনেথের মোবাইল ফোনের লোকেশন, কল রেকর্ড আর সিসিটিভি ফুটেজ। একের পর এক ডিজিটাল সূত্র আস্তে আস্তে একটা নতুন ছবি তৈরি করতে শুরু করে। তদন্তে পুলিশের সন্দেহ হয় ঘটনার পর দুজনেই শহর ছেড়ে পালিয়ে গেছে। তারপর তাদেরকে খুঁজে বের করার জন্য একাধিক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। শুধু কর্ণাটক নয়, পাশের রাজ্যগুলোকেও সতর্ক করা হয়। রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, হোটেল সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয় দুজনের ছবি। অবশেষে 24শে জুন পুদুচেরি রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শ্বেতাকে। আর 2 দিন পর 26শে জুন পুদুচেরির একটি সমুদ্র সৈকতের কাছ থেকে গ্রেপ্তার করা হয় কেনেথকে। পুলিশের দাবি অনুযায়ী জেরাবাদের সময় একের পর এক এমন তথ্য আসতে শুরু করে যেগুলো কারোর বিশ্বাসযোগ্য ছিল না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল শ্বেতার বক্তব্য বারবার বদলাতে শুরু করে। কখনো সে বলছে সবকিছু সে একাই করেছে, আবার কখনো বলছে কেনেথের কোনো দোষ নেই। আর ঠিক এখান থেকেই তদন্ত আরো জটিল হয়ে ওঠে। কিন্তু শ্বেতা কি সত্যি পুরো সত্যটা বলেছিল নাকি সে কাউকে বাঁচানোর চেষ্টা করছিল? আর পুলিশ কেন ব্রেন ম্যাপিং পরীক্ষার অনুমতি চাইলো? দুজনকেই বেঙ্গালুরুতে নিয়ে আসে পুলিশ, আর তারপর শুরু হয় পুলিশ ইন্টারোগেশন। পুলিশের দাবি অনুযায়ী জিজ্ঞাসাবাদের সময় একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে শুরু করে। তদন্তে উঠে আসে ঘটনার আগে দুজনে কিছু জিনিস কেনাকাটা করে, একটা বড় ব্যাগ, আরো কিছু জিনিস। এই জিনিসগুলোর উদ্দেশ্য কি ছিল সেটাও খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। এছাড়াও পুলিশের তদন্তে ডিজিটাল ডিভাইস থেকে কিছু অনলাইন সার্চ হিস্ট্রির তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের সন্দেহ ঘটনার আগেই সবকিছু পরিকল্পনা করা হয়েছিল। এদিকে জিজ্ঞাসাবাদের সময় শ্বেতার বক্তব্য একাধিকবার বদলাতে থাকে। কখনো সে নিজের দায় স্বীকার করার ইঙ্গিত দেয়, আবার কিছু বিষয়ে অন্যরকম বক্তব্য দেয়। ফলে তদন্তকারীদের কাছে এই মামলা আরো জটিল হয়ে ওঠে। কিন্তু পুলিশের সামনে তখনও একটা বড় প্রশ্ন রয়ে গিয়েছিল, এই পুরো পরিকল্পনাটা হঠাৎ করেই করা হয়েছিল নাকি অনেকদিন আগে থেকে ভালোভাবে সাজানো হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তের সামনে আসে আরো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, ল্যাপটপ, সিসিটিভি ফুটেজ আর ফরেনসিক রিপোর্ট এক এক করে খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। তারপর এক এক করে সামনে আসতে থাকে গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশের দাবি ঘটনার কিছুদিন আগেই অনলাইনে এমন কিছু সার্চ করা হয়েছিল যেগুলো তদন্তকারীদের সন্দেহ আরো বাড়িয়ে। এদিকে জেরার সময় শ্বেতা আর কেনেথের বক্তব্যে একাধিক অশঙ্কিত খুঁজে পায় পুলিশ। একজন যা বলছিল অন্যজনের বক্তব্যের সঙ্গে সেটা পুরোপুরি মিলছিল না। এই কারণেই তদন্তকারী দল আদালতের কাছে ব্রেন ম্যাপিং পরীক্ষার অনুমতি চায়। পুলিশের বক্তব্য ছিল ঘটনার পরিকল্পনা, আসল মোটিভ আর দুজনের ভূমিকা আর দুজনের বক্তব্য আরো স্পষ্টভাবে বুঝার জন্য এই পরীক্ষা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এই পরীক্ষার অনুমতি দেওয়া হবে কি না সেটা আদালতের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। আর তদন্ত এখনো পুরোপুরি শেষ হয়নি। কিন্তু এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখনো বাকি, কারণ গ্রেপ্তার হয়েছে, তদন্ত চলছে, কিন্তু এই মামলার শেষ রায় এখনো হয়নি। আদালতে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে, আর যে অভিযুক্তগুলো আজ সামনে এসেছে সেগুলো কি আদালতে প্রমাণ করা যাবে? একটা সময় এই বাড়িতে প্রতিদিন সকালে চা খাওয়া হতো, একসঙ্গে অফিসে যাওয়ার প্রস্তুতি চলতো, একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করা হতো। কিন্তু 22শে জুন 2026-এর সেই রাতে সবকিছুই একেবারে বদলে দিল। আর আজ সেই বাড়িটা একেবারে নিস্তব্ধ। যে 3 জন মানুষ একসময় এই বাড়িতে থাকতেন তাদের স্মৃতি শুধু রয়ে গেছে। এই মামলায় শ্বেতা এবং কেনেথ দুজনকেই গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। তবে মনে রাখবেন, এই মামলার বিচার এখনো চলছে, আদালত এখনো চূড়ান্ত রায় দেয়নি। তাই আইনের চোখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আদালতেরই। পুলিশ তাদের তদন্তে যে তথ্যগুলোকে সামনে এনেছে সেগুলোর সত্যতা এখন আদালতেই বিচার হবে। কিন্তু এই কেস শুধু একটা ট্রিপল মার্ডারের কেস নয়। এই কেসে আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা পরিবারের ভিতরে যদি দিনের পর দিন অশান্তি, অবিশ্বাস আর মানসিক চাপ জমতে থাকে তাহলে তার শেষ ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে। সো গাইস, আপনাদের কি মনে হয় এই ঘটনার পিছনে
শুধু কি পরিবারের অশান্তি আর লোনের চাপ আর সম্পর্কের মধ্যে ঝগড়ার কারণ ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল আরো ভয়ঙ্কর কোনো সত্য? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই ধরনের ক্রাইম কেস আপনাদের ভালো লাগে, যেগুলো সত্য ঘটনার উপরে নির্ভর, তাহলে অবশ্যই এক মুসাফির দেবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর আপনাদের চেনা পরিচিত মানুষগুলোকে অবশ্যই শেয়ার করুন। আমি দেবা আর আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরে আরও একটা সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই নিজের পরিবারের খেয়াল রাখুন। সো জয় হিন্দ, জয় ভারত।